কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। বিষয় চলচ্চিত্তং, 16/2/1966। ঠাকুর এখানে একটা রূপকের মাধ্যমে বর্তমান সমাজের মূল্যবৃদ্ধির সমাধান সম্বন্ধে তুলে ধরেছেন। ঠাকুর বলছেন, কি মশাই, শেষ পর্যন্ত আপনিও? কি বিপদ! এই জন্যই তো গিন্নির পরামর্শ এতদিন উপেক্ষা করে এসেছেন। সত্যভূষণ বাবুর কান লাল হয়ে উঠল। জীবনে কোনোদিন তাকে কেউ অসৎ আখ্যা দিতে পারেনি। পিতার আদর্শে গড়ে উঠেছিল তার চরিত্র। সত্যনিষ্ঠ, ধর্মভীরু, স্বল্পভাষী বলে লোকে তাকে যথেষ্ট সম্মান দিত। তার কিনা আজ এই অবস্থা। কিন্তু কি করা যায়? কতদিন ছেলে মেয়েগুলোকে অর্ধাহারে রেখে দেওয়া যায়? রেশনিং শুরু হওয়ার পরে অসুবিধা হয়েছে বটে, কিন্তু অচল অবস্থা ছিল না, কোনো মতে চলে যেত। ছেলে মেয়েদের রুটি খাওয়ানো অভ্যাস করেছেন, তবু কি স্বস্তি আছে? বরাদ্দ রেশন আবার কমিয়ে দেওয়া হলো। কি করে ছেলে মেয়েদের মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়া যায়? সতীর্থের ব্যবস্থা অনুযায়ী আজ অতি গোপনে কিছু চাল নিয়ে যাচ্ছিলেন। পড়বি তো পর একেবারে বাঘের মুখে। ও যেমন লোক, ও তো সবাইকে বলে বেড়াবে। লজ্জায় ঘৃণায় সত্যভূষণ বাবুর মাথা কাটা যেতে লাগলো। এর থেকে পুলিশের কাছে ধরা পড়লেও যে ভালো হতো। পথে আসুন মশাই, আমরাই শুধু দোষের ভাগী হই কেন? লুকিয়ে লুকিয়ে সবাই একটু আধটু করে, শুধু দোষ পড়ে দাগীদের। বলতে বলতে সমরেশ এগিয়ে এলো। উচিত কথা বলতে সমরেশের নাকি জুড়িদার এতল্লাটে নেই, তাই তাকে সবাই এড়িয়ে চলতে চায়। আমতা আমতা করে সত্যভূষণ বললেন, বাড়িতে একেবারে চাল বাড়ন্ত, হাড়ি উঠছে না, তাই একটু এসেছিলাম যদি কিছু জোগাড় করা যায়। এতদিন তো কোনো মতে চালিয়ে যাচ্ছিলুম, কিন্তু এ সপ্তাহ আর খুব হয়েছে মশাই। আর সাফাই গিয়ে লাভ কি? কোঁচার আড়ালে তো দেখছি বেশ কিছু জোগাড় হয়েছে। বকধার্মিক সেজে থাকা কেন? সমরেশের কথাগুলো তীক্ষ্ণ হুলের মতো গিয়ে বিদ্ধে থাকে। সত্যভূষণ নিঃশব্দে অপমান সহ্য করে যান। বাড়িতে ফিরেই সত্যভূষণ হাঁক দেয়, গিন্নি, এই নাও তোমার চাল, এই শেষ, আর আমি এসব করতে পারবো না। গিন্নির মেজাজটাও ভালো ছিল না। দুদিন ভাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হয় পোড়া রুটি না হয় আলু সেদ্ধ খেয়ে কাটিয়েছেন। তা পারবে কেন? চোখের সামনে ছেলে মেয়েগুলো না খেয়ে পড়ে আছে, দেখেও তো হুঁশ হয় না। সবই তো হয়েছে, এবার খাবারের খোঁজে পরিবারকে রাস্তায় বের করতে না পারলে শখ মিটবে কী করে? ভরণ পোষণ করবার সামর্থ্য যদি না থাকে তবে বিয়ে করা কেন? গিন্নির কথাই ছিল ঝাঁঝ। সত্যভূষণ মুখ কালো করে বিছানায় শুয়ে পড়লেন। কি অপরাধ করে এসেছিলেন এই পৃথিবীতে? ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। একদিকে অপমান, লাঞ্ছনা, আরেকদিকে অভিমান, গঞ্জনা। কোনো দিকেই মুখ ফেরানো যায় না। এমনকি ছেলে মেয়েগুলিও বাবার দিকে তাকায় অভিযোগের দৃষ্টিতে, যেন সে আজ এক নিষ্কৃষ্টতম অপরাধী। কেউ ভেবে দেখে না যে সে সরকারের আইনে বাধা, তার নিজস্ব ক্ষমতা কতটুকু। সবে একটু তন্দ্রা এসেছিল, গিন্নির গলার আওয়াজ শুনে ধর্মর করে উঠে বসেন সত্যভূষণ। গিন্নি বলছে, আর শুয়ে থেকে কি হবে, এবার উঠে দুটো গিলে নাও। মেয়েটার তো একটা হিল্লে করতে হবে, আজ বাদে কাল বিয়ে। তুমি তো একেবারে ভোলানাথ হয়ে বসে আছো। যাও না একবার মণি সোনারের কাছে। কাজলাদির মেয়ের বিয়েতে ও তো গিনি সোনার গয়না বানিয়ে দিয়েছিল। মেয়ের বিয়ে, তাকে গয়না তো দিতেই হবে। কিন্তু এ কি ভাগ্যের পরিহাস! সহজ উপায়ে যা হতো, আজ তারই জন্য চোর সেজে লুকিয়ে চুরিয়ে যেতে হবে মণি সোনারের গলির দরজা দিয়ে। তাও যদি টাকা কম লাগতো। সে গিনি সোনাও আছে, গয়নাও তৈরি হচ্ছে,
খরচের অঙ্কও বেড়ে যাচ্ছে। তবে কেন চোর সাজা? এমন আইন দেশে থাকে কেন যাতে ধার্মিককেও অধর্মের পথে টেনে নিয়ে যায়? দোষ কার? যে আইন করে তার, না যে সমাজ ব্যবস্থার জাঁতাকলে পড়ে আইনের নাকপাশ এড়িয়ে চলে তার? সে নারদেরই বা দোষ কী দোষ? বংশ পরম্পরায় তারা শিখে এসেছে তাদের শিল্প সমাজকে সেবা করতেই হবে। তবে কার অপরাধে আজ তাদের জীবনধারণের একমাত্র সম্বলকে জলাঞ্জলি দিতে হচ্ছে? কি লাভ হয়েছে দেশের আর দশের? পেটের দায়ে সমাজের তাড়নায় সাধু দক্ষ শিল্পীর আজ একই দুরবস্থা। সাধু সত্যভূষণ, সত্যনিষ্ঠ ধার্মিক সত্যভূষণ, আজ তোমাকেও কি না সেই সঠতার পথে চলতে হচ্ছে? সত্যভূষণের সমস্ত সত্তা ঘৃণায় অপমানে রিরি করে ওঠে। সে নিরুপায়, একদিকে সমাজ আর পরিবার, আরেকদিকে আইন। পথ বেছে নেওয়া কঠিন। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির কি আইন ভঙ্গ করেননি? নিজেকে প্রবোধ দিতে চান সত্যভূষণ। মণিসোনার দাওয়ায় বসেছিল, সত্যভূষণকে কিছু বলতে হলো না। কি চাই বাবু? মণি জিজ্ঞেস করে। ফর্দটা এগিয়ে দিয়ে সত্যভূষণ আগাম টাকাটা গুনে দেয়। একটু ভালো করে গড়ে দিও মণি। এই তো একটা মাত্র মেয়ে, কত ঘটা করে বিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু কি করব মণি, বিধাতার অভিশাপ, না হলে এই দুর্ভিক্ষের দেশে আমরা জন্ম নিই। সে আর বলতে হবে না বাবু, এ তো আমাদের রোজকার কাজ। ইচ্ছে করে না করতে, কিন্তু কি করব, পেটের দায়ে সাধু লোককেও চুরি করতে হয়। আজও বুঝি না এই গরিবদের উপর সরকারের এত নেক নজর কেন? সবই তার ইচ্ছা মণি, কি করবে বলো? আমাকেও তো আজ এই পথে নামতে হয়েছে। পথে বেরিয়ে সত্যভূষণ অতি সন্তর্পণে চলতে লাগলেন। মনের মধ্যে সর্বদাই একটা অস্বস্তি বোধ করছেন, যেন কোনো এক মহাপাপে আজ লিপ্ত হতে চলেছেন। চারিদিকে মনে হয় বিভীষিকা, ন্যায়ের দণ্ড ক্রমাগত শাসিয়ে যাচ্ছে। সত্যভূষণ, তুমি ধর্মের পথ ত্যাগ করে এসেছ। চমকে ওঠেন, পেছনে তাকাতে সাহস হয় না। বিশ্বনাথ ডেকে চলেছেন, সত্য, ওহে সত্য। সত্যভূষণের চলা দ্রুততর হয়ে ওঠে। বিশ্বনাথের একটু আশ্চর্য লাগে, কি হলো ওর? পা চালিয়ে সত্যভূষণকে ধরে ফেলে। কি, কাঁপছো কেন এত? কি হয়েছে? বিভ্রান্ত দৃষ্টিতে অবিশ্বাসের রেশ। তুমি বিশ্বনাথ? আরে তুমি চিনতেই পারছিলে না? কাঁপছো কেন? ব্যাপার কি? বিশ্বনাথ বৈষয়িক আদর্শবাদের ধার ধারে না। বাস্তব জগতে চলতে হলে ক্ষেত্রবিশেষে সামাজিক নিয়মকেই উচ্চাসন দিতে হয়, আর তার জন্য একটু কৌশল অবলম্বন করার মধ্যে যে পাপ নেই তা বোঝাতে বিশ্বনাথের বেশ খানিকটা সময় কেটে গেল। সত্যভূষণ একটু সন্তুষ্ট হয়েছে, কিন্তু এখন নিজেকে সম্পূর্ণ আয়ত্তে আনতে পারেনি। আমার ভাই একটু তাড়া আছে, বাড়িতে অতিথির আগমন হয়েছে, কিছু জলখাবার আনতে যাচ্ছি। আজকাল কাজ বেড়ে গেছে, চাকর পাঠালে সবসময় সুবিধে হয় না, তাই নিজেকেই যেতে হচ্ছে। মিষ্টির দোকানে কি আজকাল কিছু পাওয়া যায়? যায় হে যায়, সব জায়গাতেই এক ব্যাপার, কৌশলের প্রয়োজন। প্রফুল্লভোগী বলো আর অতুল্যভোগী বলো, ছানার তৈরি খাঁটি জিনিসটা পেতে হলে দোকানের ভেতরের দরজা দিয়ে ঢুকতে হয়। ভাব দেখাতে হয় যেন তুমি অফিসের পার্টির জন্য অর্ডার দিচ্ছ। তারপর কটা স্যাম্পেল নিয়ে যাও, কেউ কিছু বলবে না। দিনকাল যা পড়েছে, খালি সঠতা আর পয়সার ধোঁকাবাজি। চাঁদির মালা পরাতে পারলে অসাধ্য সাধনও করা যায় হে। তা তো বুঝলাম, কিন্তু এও তো দুর্নীতি। জানো না, কাটা দিয়ে কাটা তুলতে হয়। দুর্নীতি দিয়ে দুর্নীতিকে দমন করতে হয়, হিংসা দিয়ে হিংসাকে জয় করতে হয়। এই তো জগতের নিয়ম। আমি খালি ভাবি, কি অপরাধ করেছিল এই নিরীহ ময়রা সম্প্রদায়? কোন পাপে এদের এই দুর্গতি? আরে ভাই, ওসব কথা ভেবে লাভ কি? বনের রাজা সিংহ সিংহাসন পেল কী করে? রূপের জোরে না গুণের জোরে? যার জোরেই পেয়ে থাকুক, সে চিরকালই শেয়ালকে তাড়িয়ে নিয়ে চলবে, হরিণকে পরমানন্দে ভক্ষণ করবে। হরিণ চিরকালই পলায়ন তৎপর হবে, আর শেয়াল ছলে বলে কৌশলে সিংহের ভাগে থাবা মারবে। খালি গরিলার কাছে সিংহ জব্দ, কারণ বুদ্ধিতে আর ছলা কৌশলে তার সমকক্ষ হওয়া দুষ্কর, বুঝলে? সত্যভূষণ একটু শান্ত হয়েছেন। বিবেকের দংশনে সেই উদ্ভ্রান্ত ভাবটা আর নেই। ধীরে ধীরে বাড়ির পথ ধরে চলেছেন, আর ভাবছেন বর্তমান জগতের কথা।
চাঁদের ইতিহাস জানতেও আর বিশেষ বাকি নেই। দুদিন পর হয়তো চাঁদের দেশে যাবার জন্য লম্বা কিউ দিতে হবে। উন্নতির শিখরে উঠতে তো আজ সমস্ত দুনিয়া উঠে পড়ে লেগেছে। তবে কেন আজ সমাজের বুকে এত ক্লেদ? ভালো মানুষকেও কেন আজ চৌর্যবৃত্তি অবলম্বন করতে হচ্ছে? সমাজ শৃঙ্খলাকে বাঁচিয়ে রাখতে হলে সব শৃঙ্খল খুলে ফেলতে হবে। শৃঙ্খলই যদি পদে পদে আমাদের জড়িয়ে থাকে, শৃঙ্খল খুলে যেতে তো বেশি দেরি হবে না। দেশের পরিণাম কি হবে? মানবতার ধর্ম কোথায়? ভেজালে ভেজালে তো সারা দেশ ছেয়ে গেল। কোথায় না ভেজাল আছে? চালে ভেজাল, তেলে ভেজাল, ঘিয়ে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, প্রসাধনে ভেজাল, ওষুধে ভেজাল। কোথায় ভেজাল নেই? এমনকি মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধে ভেজাল। এই দারুণ ভেজালের নাগপাশ থেকে কি আমরা কোনোদিন মুক্তি পাব? চিন্তার স্রোতে ভেসে চলেন সত্যভূষণ। মানস নয়নে ভেসে ওঠে পদ্মাপাড়ের সেই ছোট্ট গ্রামখানি। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, সামনে উত্তাল তরঙ্গময়ী পদ্মা। ঢেবের উপর দিয়ে চলেছে ছোট বড় নানা রকমের নৌযান। দূর থেকে ভেসে আসছে ভাটিয়ালির রেশ। ওমন মাঝি, তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। পেন্ডাম হই কর্তা, মদনা অভিবাদন জানায়, হাতে দুধের পাত্র, চলেছে নদীর পাড় দিয়ে। ইচ্ছে হয় জানতে, মদনার কি কোনোদিনও দুধের পাত্রে পদ্মার জল একটু তুলে নিতে লোভ হয়নি? হয়নি বললে সত্যের অপলাপ করা হবে। ইচ্ছে হয়তো ছিল, কিন্তু পরিশ্রমের তুলনায় লাভের অঙ্ক ছিল নগণ্য। তাই মদনা আর কষ্ট করে কোনোদিন ঘাটে নামেনি। দুধ বিক্রি করে আসার পথে হারু ঘর থেকে চাল নিয়ে আসতো। 250 দুধের বদলে 200 চাল। ছোট পরিবার, মাছ ভাতে মানুষ। 200 চাল ধুয়ে মদনার বউ হাঁড়ি চাপিয়ে দিত, আর মদনা যেত কটা মাছের জোগাড়ে। কই সেদিন তো কেউ ভেজালের কথা ভাবেনি। ভাত খেতে গিয়ে তো কই দাঁত কর্মর করতো না। আজ তবে এ দশা কেন? আচ্ছা, চালের দর কমিয়ে দিলে হয় না? কিন্তু কি করে হবে? যে করেই হোক আগে কমিয়ে দেখা যাক না কি হয়, সত্যভূষণ ভেবে চলে। তাই তো, চালের দর কমে গেলে তো সব কিছুই সেই অনুপাতে কমে যাচ্ছে। মদনার কথা আবার মনে পড়ে। ভেজাল দেওয়ার পরিশ্রম তো লাভের থেকে বেশি হয়ে যাচ্ছে। সত্যভূষণের মন আনন্দে নেচে ওঠে। সমাধান হয়ে গেল। চালের দর কমিয়ে দাও, সব জিনিসের দাম কমে যাবে, ভেজাল দেওয়াও বন্ধ হয়ে যাবে। শুধু প্রশ্ন হচ্ছে, চালের দর কমানো যায় কি করে? জোর করে কৃষকদের বাধ্য করে? না তাতে সমাধান আরও পেছিয়ে যাবে? একমাত্র উপায় তবে উৎপাদন বাড়িয়ে। কি মশাই, এরকম চেহারা কেন? কি হয়েছে? কোথা থেকে ফিরছেন? কে, সমরেশবাবু? চমকে ওঠেন সত্যভূষণ। এবার কিন্তু সমরেশকে নিজেদেরই একজন বলে মনে হয়। সমরেশও সত্যভূষণের চিন্তাধারার সঙ্গে একমত হয়। গত মহাযুদ্ধের সময় যুদ্ধবিরত দেশগুলিতে খাদ্যদ্রব্যের অভাব দেখা যায়। যুদ্ধের মাল মশলা না খাদ্যদ্রব্যের আমদানি করবে। শুরু হলো রেশনিং। বিলেতে লোকে সরকারের আইনকে মেনে নিয়েছিল, সাহচর্য করেছিল, কারণ সমস্ত দেশের লোক তখন একযোগে নিজেদের বিদেশি আক্রমণ থেকে বাঁচাবার চেষ্টা করছিল। কন্ট্রোল হয়েছিল। দেশের লোক জানতো এটা শুধু সাময়িক কষ্ট, তাই সহযোগিতা করেছিল। আমাদের দেশে কি তাই হচ্ছে? প্রশ্ন আসে সমরেশের মনে। উৎপাদন না বাড়িয়ে বছরের পর বছর কন্ট্রোল করে গেলে তো আর লোকের সহানুভূতি পাওয়া সম্ভব নয়। তাতে শুধু এক জাতের লোকের সুবিধা হয়, ভেজালকারী আর কালোবাজারিদের। শৃঙ্খলার অনুশাসন ভালো, তবে শৃঙ্খলিত হয়ে দীর্ঘদিন কে থাকতে চায়? সত্যভূষণের সমাধানই একমাত্র উত্তর। খাদ্যশস্যের দাম কমাতে হবে, চালের দর কমাতে হবে, কন্ট্রোল করে নয়, বাধ্যতামূলকভাবে নয়, উৎপাদন বাড়িয়ে। খাদ্যশস্যই হচ্ছে মৌল সমস্যা। উৎপাদন বাড়িয়েই এই সমস্যার সমাধান করতে হবে। চালের দাম খোলা বাজারে কমে গেলেই সঙ্গে সঙ্গে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে। প্রাচুর্য থাকলেই ভেজালকারীর উচ্ছেদ সম্ভব হবে, কন্ট্রোল করে নয়, আইন করে নয়। সত্যভূষণ ঠিকই বলেছেন। পদ্মাপাড়ের ছোট্ট গ্রামটির মতো দুধের উৎপাদন যদি চাহিদার চেয়ে বেড়ে যায়,
জল মেশানোর লোভ বাধ্য হয়ে সামলাতে হবেই। মধ্যপন্থার কোনো দাম নেই। চরমপন্থী হতে হবে খাদ্য সমস্যার সমাধানে। চালের দাম 3 টাকা মণ নেমে গেলে দেশে আবার সেই সচ্ছলতার চেহারা ফিরে আসবে। সত্যভূষণকে সমরেশের এখন কেমন ভালো লাগে। হাতে হাত মিলিয়ে সমরেশ বলে ওঠে, আসুন সত্যদা, সত্যের পূজারী আমরা, সত্যদ্রষ্টার পথ বেয়ে চলি আমরা সেই সত্যের সন্ধানে। দেশকে জাগিয়ে তুলি, জনগণকে আশ্বাস দিই, কাজ আমাদের সফল হবেই। রাম নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।